আলহামদুলিল্লাহ, প্রিয় সিলেটবাসী, আমরা ত্রাণ বিতরণের জন্য শ্রমিক কল্যাণ ফেডারেশনের মোহতারাম কেন্দ্রীয় সভাপতি, সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত নায়েবে আমির জনাব আনম শামসুল ইসলাম সাহেবের নেতৃত্বে পানিবন্দী উসমানীনগরের মানুষকে দেখার জন্য এবং ত্রাণ বিতরণের জন্য আমরা বের হয়েছি। দূর যোগে দূর ভোগে মানুষের পাশে, চেয়ে দেখো কারা আজ আগে ছুটে আসে। দূর যোগে দূর ভোগে মানুষের পাশে, চেয়ে দেখো কারা আজ আগে ছুটে আসে। নিপীড়িত অসহায় গরিবের কাছে, চেয়ে দেখো কারা আজ আগে ছুটে আসে। জনগণ চিনে গেছে দলটাকে বেশ, জনগণ বুঝে গেছে দলটাকে বেশ। জামাতে ইসলামী বাংলাদেশ। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বাংলাদেশের সবথেকে মানবীয় সংগঠন যারা মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়েন তার নাম জামাত ইসলামী। আপনারা জানেন, বাংলাদেশের মানুষ যখনই দুর্যোগ দুর্ভোগে পড়েছে, জামাত ইসলামী তাদের সাধ্য মতন সাহায্য নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে। সুপ্রিয় দর্শক, জামাত ইসলামীর মূল সংগঠন শুধু নয়, তার যে অঙ্গ সংগঠন রয়েছে, আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামীর কয়েকটি অঙ্গ সংগঠন রয়েছে, যেমন মহিলা জামাত, ছাত্রী সংস্থা, ইসলামী ছাত্র শিবির, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, এরকম অসংখ্য অঙ্গ সংগঠন রয়েছে জামাতের ভিতরে, যারা এই বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের মাঝে দুটি ভিডিও নিয়ে এসেছি। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি তিনি নিজে ট্রলার ভরে ত্রাণ নিয়ে গিয়েছেন বন্যা কবলিত মানুষের পাশে। আপনারা জানেন যে সিলেটে আবারও ভয়াবহ বন্যা হয়েছে, সেখানে মানুষ খুবই কষ্টে জীবনযাপন করছে। সে সকল মানুষের জন্য বাংলাদেশ জামাত ইসলামী বিভিন্ন মাধ্যমে তাদের জন্য ত্রাণ পাঠিয়েছেন। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে ত্রাণ পাঠানো হয়েছে এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নিজে সেখানে ত্রাণ নিয়ে গিয়েছেন। আমরা দেখে আসবো দুটি দৃশ্য। আমরা এখন দেখতে পাচ্ছি যে সিলেটের শ্রমিক দায়িত্বশীল নেতৃবৃন্দরা এখানে আছেন। বিশেষ করে সিলেট শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট অঞ্চলের সম্মানিত সভাপতি, অঞ্চল দায়িত্বশীল জনাব মাওলানা সোহেল আহমদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি জনাব মুজিবুর রহমান ভুইয়া, এবং আমাদের মধ্যে আছেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট টিমের সহকারী পরিচালক হাফেজ মাওলানা ফারুক আহমদ, আমাদের মধ্যে আছেন মাওলানা জামিল আহমদ রাজু ভাই অ্যাডভোকেট, এবং আমাদের সাথে আছেন ফখরুল ইসলাম খান, সাথে আছেন উসমানীনগর উপজেলার মাটি মানুষের নেতা জনাব মোহাম্মদ সোহরাব আলী, আছেন শ্রমিক কল্যাণ ফেডারেশন উসমানীনগরের সম্মানিত সভাপতি আব্দুল মুমিন, এবং এই এলাকার অনেক শ্রমিক দায়িত্বশীল বৃন্দ এবং সমাজকর্মীরা আছেন। আমরা সকলকে প্রথমে অভিনন্দন জানাচ্ছি এবং আমাদের এই বানবাসী মানুষের পাশে দাঁড়াবার জন্য, বিশেষ করে ঢাকা থেকে আমাদের মধ্যে চলে আসার জন্য আমরা উসমানীনগরের মানুষের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। আমরা একটা বিষয় আজকে মেহমানের কাছে জানতে চাইবো যে বাংলাদেশে যখনই কোনো দুর্যোগ কিংবা দুঃসময় আসে, তখন আপনারাই সবার আগে ছুটে আসেন এবং আপনারাই মানুষের পাশে দাঁড়ান। এটা নিজেদের বলয়কে বড় করার জন্য না দেশের প্রতি কোনো দায়বদ্ধতার জায়গাটা কি, আমরা মূলত মেহমানের কাছ থেকে শুনতে চাচ্ছি। কিসের দায়বদ্ধতা ছুটে আসেন? তো আমাকে যে প্রশ্নটা করা হয়েছে এটার জন্য ভাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আসলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন একটা এমন সংগঠন, শ্রমজীবী মেহনতি মানুষের দুঃখ দুর্দশায় তাদের পাশে থাকে সব সময়। যখনই শুধু বন্যা দুর্গত এলাকায় আমরা হাজির হই এটা না, যে কোনো একটা অগ্নিকাণ্ডের শিকার হলে অথবা অন্য কোনো সমস্যায় যদি পড়ে যায় মানুষ, তাদের সমস্যা সমাধানের জন্য আমাদের যতটুকু স্বার্থ সামর্থ্য আছে সেই সামর্থ্য নিয়ে আমি তাদের সাথে অংশগ্রহণ করি, তাদের কাছে যাই, তাদের সমস্যা সমাধানের জন্য আমরা চেষ্টা করে থাকি। ঠিক সেরকমই আজকে এই সিলেট অঞ্চলে যে বন্যা হয়ে গেল, এই বন্যা দুর্গতদের পাশে উপস্থিত হওয়ার জন্য আমরা উপস্থিত হয়েছি। এটা আমাদের নৈতিক দায়িত্ব। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জানতে চাচ্ছিলাম যে আপনাদেরকে মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন করার বহু ষড়যন্ত্রের পরেও আপনারা যে মানুষের কাছে আসেন,
এই দায়বদ্ধতা কি দেশের জন্য না নিজেদের বলয় বড় করার জন্য? বিষয়টা বলয় বড় করার জন্য নয়, তারা যে আমাদের উপর মানে অত্যাচার করছে, নির্যাতন করছে, এটার জন্য নয়, বরং আমরা যে আদর্শে বিশ্বাস করি যে ইসলামী সমাজ কায়েম করা এবং মানুষের দুঃখ দুর্দশা দূর করা, যেটা আমরা আমাদের আদর্শ হিসেবে গ্রহণ করেছি, সেই আদর্শেরই নৈতিক দায়িত্ব হচ্ছে হ্যাঁ মানে যারা দুর্গত এলাকার মানুষ তাদের পাশে গিয়ে দাঁড়ানো, এটা আমাদের ইমানি দায়িত্ব। সেই দায়িত্ব পালন করার জন্য আমরা হাজির হই সবসময়। আজকে আমরা দেখলাম সকালবেলা কানাইঘাট থেকে দক্ষিণ সুরমা হয়ে ওসমাননগর পর্যন্ত এই অঞ্চলের বাংলাদেশে মানুষের বিভিন্ন দুঃখ দুর্দশা আপনি নিজে দেখে যাচ্ছেন এবং মানুষের পাশে আপনি দাঁড়াবার চেষ্টা করছেন। আমি আপনার কাছে জানতে চাচ্ছি, এই যে সিলেটে ঘন ঘন বন্যা এবং দুর্যোগ যেটা হয়, এইটা থেকে এই অঞ্চলের মানুষকে বাঁচাবার জন্য আমরা কি ধরনের উদ্যোগ নিতে পারি? এখানে খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন। আসলে সারা দেশে বন্যা হয়, কিন্তু বন্যায় সিলেটে যেরকম করে মানুষ বন্যার মধ্যে ভেসে যায়, ঠিক সেরকম বাংলাদেশে আর কোথাও হয় না। এটার একমাত্র কারণ হচ্ছে যে মানে আমাদের সিলেটে যে নদী আছে, এই সুরমা নদী, এই সুরমা নদীর ব্যাপারে যে মানে ইয়া করা দরকার ছিল, হ্যাঁ সরকারের পক্ষ থেকে যে নীতিমালা গ্রহণ করা দরকার ছিল, সেটা গ্রহণ করতে পারছে না, হ্যাঁ গ্রহণ করছে না। এটার কারণেই বারবার আমাদের প্রতিবেশী রাষ্ট্র থেকেই বন্যা চলে আসতেছে। হ্যাঁ, তো এই জন্য আমাদের দাবি হচ্ছে এটা অনতিবিলম্বে এই বন্যা বন্ধ করার জন্য, সিলেট অঞ্চলের এই বন্যা বন্ধ করার জন্য পদক্ষেপ গ্রহণ করা। হ্যাঁ, এর জন্য শুধু পানি আসার বিষয়টাও না, পানি যাওয়ার বিষয়টাও অনেক ব্যবস্থা করতে হবে। রাস্তাঘাট ঠিক সেভাবে করতে হবে, ব্রিজ কালভার্ট করতে হবে। তারপরে বিশেষ করে শহরে যে সমস্ত পানিগুলো জমে যায়, হ্যাঁ শহরের নালা নর্দমা ঠিক করা, তারপরে সত্যিকার অর্থে মানে পানি যাওয়ার জন্য ব্যবস্থা করা শহরে। এই সমস্ত শহরও যেমন করতে হবে, ব্যবস্থা করতে হবে, ঠিক সেরকম নদীর ব্যাপারে পানি আসার বিষয়টাও অত্যন্ত সিরিয়াসলি দেখতে হবে। বর্তমান সরকার সেটা দেখছে না, এটা সরকারের দুর্বলতা। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি অনতিবিলম্বে এই জিনিসটা যাতে সমাধান করা হয়। আমার যতটা মনে পড়ে যে আপনারা এই অঞ্চলে এর আগেও এসেছিলেন, আপনারা বাদ প্রসঙ্গ নিয়ে ফারাক্কা নিয়ে আপনারা কথা বলেছেন, জাতীয়ভাবে কথা বলেছেন, স্থানীয়ভাবে কথা বলেছেন, তিস্তা নিয়ে কথা বলেছেন, এবং বারবার আপনারা বলার চেষ্টা করছেন। দেখা যাচ্ছে যে এই যে পানি ব্যবস্থাপনা, যেটা এই যে ফারাক্কা ইস্যু, টিপাইবাগ ইস্যু বা যে দ্রুত নদী ব্যবস্থাপনা, এটার কোনো প্রভাবের কারণে আমরা সিলেটবাসী বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছি কিনা, এভাবে আপনাদের মতামতটা? এই জন্যই সিলেটবাসীরা বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা দাবি দিয়েছি, বারবার বলে আসছি, কিন্তু যারা সরকার পরিচালনা করছে তাদের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এটাই হচ্ছে আমাদের মানে দুর্বলতা, আমাদের ক্ষতির মূল কারণ হচ্ছে এটা, সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। আপনি একজন সাবেক সংসদ সদস্য, আপনি হয়তো জানেন যে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী এখন ভারতেই আছেন। তিস্তার পানি বন্টনের ব্যাপারে সরকার এটা কি নতজানু ভূমিকা পালন করছে না, তাদের আরো বলিষ্ঠ ভূমিকা রাখার সুযোগ আছে কিনা আমরা জানতে? এই যে পত্রপত্রিকায় এসেছে, আপনারা নিশ্চয় দেখেছেন, এই সরকার 10 দফা চুক্তিতে স্বাক্ষর করেছেন, সেখানে পানির বিষয়টাও আছে, কিন্তু একটা কথা বলে নাই। আমরা তো ক্ষতিগ্রস্ত হচ্ছি, হ্যাঁ আমরা যে পানিতে আমাদের লক্ষ লক্ষ মানুষ ডুবে যাচ্ছে, হ্যাঁ লক্ষ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই বিষয়টা একটা কথা বলে নাই। হ্যাঁ, চুপ বন্ধ করে সিগনেচার করে দিয়েছে। এটা হচ্ছে বর্তমান সরকারের ব্যর্থতা, এটা আমরা মনে করি। আলহামদুলিল্লাহ, আমাদের সহবিষয় আপনি সিলেটে আসলেন, সিলেটে এসে আপনার কেমন লাগছে এবং সিলেটবাসীর প্রতি আপনাদের আলাদা কোনো দৃষ্টিভঙ্গি আছে কিনা এবং আপনাদের ভালোবাসা আছে কিনা, সিলেটবাসীর উদ্দেশ্যে আপনি মনে হয়? আমি সিলেটে এসে মানে একটা খুব দুঃখ অনুভব করেছি। আমাদের যারা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষজনকে দেখেছি, তাদের দেখে আমার অন্তর কেঁদেছে। আবার খুশি হয়েছি একটা জিনিস দেখে, সেটা হচ্ছে শ্রমজীবী মেহনতি মানুষের অন্যতম সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সর্বস্তরের
জনশক্তি, মানে বন্যায় দুর্গত মানুষের সমাধানের জন্য তারা যে এগিয়ে এসেছে আনন্দের সাথে, এটাতে আমি খুশি হয়েছি। দূর যোগে দূর ভোগে মানুষের পাশে, যে দেখো কারা আজ আগে ছুটে আসে, নিপীড়িত অসহায় গরিবের কাছে, যে দেখো কারা আজ আগে ছুটে আসে। জনগণ চিনে গেছে দলটাকে বেশ, জনগণ বুঝে গেছে দলটাকে বেশ, জামাতে ইসলামী বাংলাদেশ। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আজকে আমরা সীমিত কিছু সহযোগিতা আপনাদের সামনে উপহার হিসেবে নিয়ে এসেছি। এটা আমাদের ব্যক্তিগত উদ্যোগ। এখানে দরকার হলো রাষ্ট্রীয় সহযোগিতা। রাষ্ট্রের কোষাগার থেকে যার যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি পুষিয়ে দেওয়া সরকারের দায়িত্ব, কিন্তু তারা সেই দিকে নেই। তারা আজকে লুটপাট নিয়ে ব্যস্ত, তারা আজকে দেশের টাকা বিদেশে পাচার করা নিয়ে ব্যস্ত। তাদের নেতৃবৃন্দ যারা গতকাল শ্রমিক ছিল, যাদের দুবেলা পেটে অন্ন জোগাইতো না, সেই সকল পেটুয়া বাহিনী আজকে কোটিপতিতে পরিণত হয়েছে। এবং তারা শুধু কোটিপতি নয়, আঙ্গুল ফুলে কলা গাছ বাংলা একটা প্রবাদ ছিল, কিন্তু আজকে সেটা আঙ্গুল ফুলে কলা গাছ নয়, আজকে তারা আঙ্গুল ফুলে হিমালয় পর্বতে পরিণত হয়েছে। প্রিয় ভাইরা, আজকে আমরা বেনজিরের নাম শুনছেন, যিনি আইজিপি ছিলেন। আপনারা সেনাবাহিনী প্রধান আজিজ আহমেদের নাম শুনছেন। এদের বিরুদ্ধে দুদকের আজকে তদন্ত চলছে। দুদক তদন্ত করেও কুল কেনারা করতে পারছে না। শুধু আজিজ নয়, বেনজির নয়, এরকম লক্ষ লক্ষ আওয়ামী লীগের যারা কর্মী এবং অফিসার, তারা আজকে শোষণ করে লুটপাট করে বাংলাদেশকে একদম তলাবিহীন ঝুলিতে পরিণত করেছে। প্রিয় ভাইরা, এই আজিজ তো একদিনে হয়নি, এই বেনজির একদিনে হয়নি। তাহলে কারা তৈরি করেছে? এই সরকার তাদেরকে তৈরি করেছে, সরকারের সুবিধা নিয়েছে এবং তাদেরকে সুযোগ দিয়েছে। আজকে টাকাগুলো ব্যাংক থেকে লুটপাট করে বিদেশে পাচার করে দিয়েছে। আজকে বাংলাদেশের দুর্ভিক্ষের কাছাকাছি চলে যাচ্ছে। প্রিয় ভাইয়েরা, মানুষের ক্রয় ক্ষমতা আস্তে আস্তে নাগালের বাইরে চলে যাচ্ছে। এই জুলুমের হাত থেকে বাঁচতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে যদি এই জুলুমের প্রতিকার করতে পারি, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারি, তাহলে তারা এই ক্ষমতার মসনদ থেকে পালিয়ে যেতে বাধ্য হবে। আপনারা জানেন 200 বছর আগে এই বাংলাদেশের মীর জাফর, সেই ঘসিটি বেগম, রায়দুর্লভ, উমিচাঁদ, এরা ষড়যন্ত্র করে নবাব সিরাজউদ্দৌলাকে যেমন পরাজয় বরণ করেছিল। সেই দিনে যে যুদ্ধ হয়েছিল, বাংলাদেশের সেনাবাহিনীর নেতৃত্বে ছিল মীর জাফর, তার সাথে ছিল 65,000 সৈন্য, আর লর্ড ক্লাইভের কাছে ছিল মাত্র 3,000 সৈন্য। শুধুমাত্র যদি বাংলাদেশের সেই সেনাবাহিনীর সদস্যরা থুতু নিক্ষেপ করত, তাহলেও যে স্রোত তৈরি হতো, সেই স্রোতে 3,000 সৈন্য ভেসে চলে যেত, ভাগীরথী নদী দিয়ে বঙ্গোপসাগরে যা পড়তো। কিন্তু আমাদের দুর্ভাগ্য, সেদিন তারা যেমন ষড়যন্ত্র করেছিল, আজকেও তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। কয়েকদিন আগে তারা দেশবিরোধী 10টা চুক্তি করে এসেছে ভারতের সাথে। বাংলাদেশের রেল, বাংলাদেশের মৎস্য, বাংলাদেশের ইনফরমেশন টেকনোলজি, বাংলাদেশের সেনাবাহিনী, প্রতিরক্ষা, কোনো কিছুই আর আমাদের হাতে নেই। সব কিছুর সাথে ইন্ডিয়ার সাথে চুক্তি করা হচ্ছে। বাংলাদেশের স্বাধীনতা যে কোনো সময় আমরা হুমকির সম্মুখীন পড়তে পারি, যে কোনো সময় আমাদের দেশ ভারতের অঙ্গরাজ্যে পরিণত হতে পারে। এই হাত থেকে বাঁচতে হলে সেদিন যেমন নবাবের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল, আজকেও তারা সেই মীর জাফরের মতো ক্ষমতার মসনদে থাকার জন্য নানান ধরনের ষড়যন্ত্র করতেছে। আমরা এই সকল ষড়যন্ত্রকে আল্লাহর উপরে ভরসা করে যে কোনো ত্যাগ স্বীকার করার মাধ্যমে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে হলেও অন্যায়ের প্রতিবাদ করবো ইনশাআল্লাহ। আমাদের নেতা মতিউর রহমান নিজামী দেখিয়ে গেছেন, ফাঁসিতে শহীদ হয়েছেন আলী হাসান মুজাহিদ, আমাদের কামরুজ্জামান, আমাদের মীর কাসেম আলী, আমাদের আব্দুল কাদের মোল্লা, তারা পক্ষ মাথা নত করে নাই, আমরাও করবো না ইনশাআল্লাহ। আমাদের সামনে উদাহরণ রয়েছে আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী, কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, কোরআনের পাখি হিসেবে খ্যাত, যাকে 13 বছর জেলখানায় বন্দী রেখে বিনা চিকিৎসায় তাকে হত্যা করা হয়েছে। বাংলাদেশের মানুষের প্রতিশোধ নিবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আসুন এই জুলুমবাজদের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ হই এবং আমরা সংগ্রাম করে তাদেরকে এখান থেকে উৎখাত করে বাংলাদেশে একটি ন্যায় ইনসাফ কল্যাণ রাষ্ট্র যেন কায়েম করতে পারি। বাংলাদেশ জামায়াত ইসলামী সেই কাজ করে যাচ্ছে। আমরা আমাদের এই কাজকে আরো এগিয়ে নিয়ে যাই এবং এই দেশের মানুষের মুখে হাসি ফুটাই, গণতন্ত্র ফিরিয়ে আনি, মানুষের ভোট এবং ভাতের অধিকার নিশ্চিত করি। সেই জন্য আমাদের আন্দোলনের কোনো বিকল্প নেই। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমরা যে উপহারটা নিয়ে এসেছি,
এটা আমাদের উচিত ছিল আপনাদের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেওয়া, কিন্তু আমরা আপনাদেরকে এখানে ডেকে এনে কষ্ট দিয়েছি, আন্তরিকভাবে দুঃখিত। আমাদের সামান্য উপহার নিয়ে আমাদের নেতৃবৃন্দ দোয়া করবেন, আমাদের এই কাফেলার জন্য দোয়া করবেন, আমরা যেন এই কাজ আরো আগামী দিনে বেশি বেশি করতে পারি, মানুষের কাছে যেতে পারি, মানুষের দূর করার জন্য আমরা সাহায্যের হাত বাড়াই দিতে পারি, সেই তৌফিক কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূর যোগে দূর ভোগে মানুষের পাশে, যে দেখো কারা আজ আগে ছুটে আসে, নিপীড়িত অসহায় গরিবের কাছে, যে দেখো কারা আজ আগে ছুটে আসে। জনগণ চিনে গেছে দলটাকে বেশ, জনগণ বুঝে গেছে দলটাকে বেশ, জামাতে ইসলামী বাংলাদেশ। সুপ্রদর্শক, বাংলাদেশ জামাত ইসলামের এই কার্যক্রমগুলো আপনারা কিভাবে দেখেন? জামাত ইসলামকে আপনারা কেমন সংগঠন হিসেবে মনে করেন? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।